গুড মর্নিং। তাহলে খাতা নাও, কলম নাও, হাজির হয়েছে। তোমরা নিশ্চয়ই তৈরি হয়েছ। তবে এর মধ্যে কেউ কেউ তোমাদের টেলিফোন করে বলেছ, স্যার রমজানের জন্য আর একটু পরে নিলে ভালো হয় ক্লাসটা। 11টা তো অনেক দেরিতে ক্লাস। আচ্ছা দেখি আগে ক্লাস শেষ করি, তারপরে আলোচনা করা যাবে। তোমরা অনেকে উঠতে পারো না, তবে 11টা তো অনেক বেলা হয়ে যায়। তোমরা একটু দেখো বিষয়টা চিন্তা করে। কারণ আজকের আলোচ্য বিষয়, কালকে হঠাৎ করে ক্লাসটা শেষ করেছিলাম, আর একটু পড়াতে চেয়েছিলাম। অ্যালকাইলেশন পড়েছিলাম, অ্যালকাইলেশনের উদাহরণ দিয়েছিলাম, আর একটা তোমাদের দেওয়ার জন্য মিথাইলমূলক দিয়ে তৈরি করে রেখেছিলাম। তখন আমি সামনে যে মোবাইল আছে ওখানে দেখলাম আমাদের পরম শ্রদ্ধেভাজন ব্যক্তি অধ্যাপক জামিনুল রেজা চৌধুরী স্যার, উনি ইন্তেকাল করেছেন। ওটা দেখে আমি আসলে পড়ানোটা বন্ধ করে দিয়েছিলাম, একটু দেখি বিষয়টা কেমন। সত্যি আমরা একজন অত্যন্ত গুণী, মেধাবী এবং ভালো মানুষকে হারিয়েছি। তার আত্মার শান্তি কামনা করছি। আমরা আমাদের পড়া শুরু করি। আজকে দ্বিতীয় ক্লাস। প্রথমেই শুভ দুঃসংবাদ দিয়ে শুরু করলাম, সমস্যা নেই। দ্বিতীয় ক্লাস কালকে যে কারণে হঠাৎ করে দেখলে স্যার তাড়াহুড়ো করে শেষ করে দিচ্ছেন, এই কারণটা বললাম। দ্বিতীয় ক্লাস হ্যালোজেনেশন। আজকে আমাদের 29/4/2020 জৈব রসায়নের মৌলিক ধারণা 10ম ক্লাস। 9ম ক্লাসে তেমন কোনো সমস্যা বলনি, শুধুমাত্র আমরা সমস্যা আসছে মোহাম্মদ ফাহিম বেঞ্জিনের 1 ও 2 নং কার্বনের উপরের দিকে অতিক্রমণ করলে 2 ও 3 নং কার্বন নিচের দিকে অতিক্রম করবে কেন? দেখো 1 আর 2 যদি উপরে উপরে চলে যায়, তাহলে 2 এর নিচে চলে যায় 3 এর কাছে। 2টা 1 এর উপরে করেছে, 2 আবার কি করে 3 এর উপরে করে? 2 আর 3 যদি উপরে উপরে করে, তাহলে 2 এর নিচে করবে 1 এর নিচের সঙ্গে। ওটা আমি দেখিয়ে দিয়েছি, ভালো করে এঁকে দেখো। ভিডিওটাকে আবার একটু রিভাইজ করে দেখো, তাহলে বুঝতে পারবা। আবার বলি, 1 আর 2 যদি উপরে উপরে করে, তাহলে 2 আর 3 কি করে উপরে উপরে করবে? 1 আর 2 উপরে করলে 2 এর নিচে চলে যাবে 3 এর নিচে, আর 1 এর নিচে যাবে পাশের কার্বন 6 এর নিচে। যদি কোনো কারণে 2 আর 3 উপরে করে, তাহলে 2 এর নিচে যাবে 1 এর নিচে, আর 3 এর নিচে যাবে 4 এর নিচে। ওটা কালকে দেখানো হয়েছে। অপহালদার, শোনো, যেটা পড়াবো সেটা বলো। তুমি আসছি E1 E2 বিক্রিয়া, অপসারণ বিক্রিয়ার সাইজেফ নীতি। এটা তো এখানকার না, যখন আসবে তখন আলোচনা করব। রাহুল ইবনে জিসান, অনেক সুন্দর হয়েছে স্যার, গুড। হয়তো বেঞ্জিনের গঠন দেখে বলেছে, জানি না। রিয়াদ নাইন বলেছ অম্লকার সাম্যাবস্থার অঙ্ক দিয়েছ, আবার শেষে বলেছ প্লিজ স্যার একটু করে দেবেন। তার মানে এখন পড়াচ্ছি জৈব রসায়ন, অম্লকার সাম্যাবস্থা বলে একজন বললে স্যার গ্যাসেরই অঙ্কটা একটু করে দেন, একজন বললে স্যার এখানে তড়িৎ রসায়নের অঙ্কটা করে দেন। এভাবে পড়ানো হবে? ক্লাসটাকে বিশৃঙ্খল করে না প্লিজ। নিজের আগ্রহে আসছি, নিজের আগ্রহে পড়িয়ে দেব। তুমি যদি বলো রাহুল ইবনে জিসান, যখন অম্লকার সাম্যাবস্থা পড়াবো তখন পর্যন্ত তুমি অপেক্ষা করে থাকো। বোর্ডের একটা প্রশ্ন দিয়ে বলে দিলে স্যার এটা একটু করে দেন প্লিজ, তার থেকে একটু ছবি তুলে, সেটা তো হয় না। ধারাবাহিকভাবে পড়ে যাব। এটা একটা নিয়মিত ক্লাস। তোমাদের ক্লাসে কি স্যাররা পড়াতে গিয়ে এক একদিন এক একটা পড়িয়েছেন? তুমি কোন কলেজে জানি না, যদি এটা পড়িয়ে থাকে তাহলে স্যারকে ওরকম করে বলে শিখে নাও, যে যখন যেটা তোমার আসবে সেটারই উত্তর দেওয়া হবে। চ্যাপ্টার ওয়াইজ কোনো সীমাবদ্ধ নেই, কোনো কন্টিনিউয়েশন নেই, সেটা তো হয় না। এবার ফেসবুক পেজ থেকে আকাশদেব রয়, আমি তো সবগুলোই দেখি তোমাদের। আকাশদেব রয় বলেছে সরাসরি লাইভে না এসে অপরে ভিডিও করে আপলোড দিলে ভিডিওর মান অনেক ভালো হতো। অবশ্যই হতো, আমি জানি, কিন্তু আমি ইচ্ছা করেই লাইভে আসছি, তাহলে অপরে অলসতা এসে যাবে। এখন করে তোমাদের প্রতি একটা আন্তরিকতা আসছে। আর আমি যেহেতু এই প্ল্যাটফর্মকে অনেক বড় করবই, এখানে আগামী শুক্রবারই তোমাদের অনেক শুভ সংবাদ দেব, অনেক স্যার আসবেন।
ক্লাস কিভাবে হয়, অন্যান্য ক্লাস সেগুলো বলবো, পরিকল্পনা বলবো। কারণ শিক্ষা ক্ষেত্রে আমরা কোনোভাবেই এতটা থাকুক, বাকিটা পরে বলবো। আমরা চেষ্টা করব শিক্ষার মানকে সমুন্নত রাখার জন্য। শিক্ষক হিসাবে, দেশের নাগরিক হিসেবে একটু নৈতিক দায়িত্ব কল্পনা মনে করেছি, যেটা মনে করেছি, ভালো বুঝেছি, সেটা করছি। ধারাবাহিকভাবে থাকো। তুমি যখন বলেছ আকাশদেব, আমরা দেখব, আমরা ভিডিও করে, আলাদা করে, ইউটিউব করে, অ্যানিমেশন করে, সুন্দর করে কিভাবে দিতে হয় সেটা আমরা জানি, ওভাবে দেব। কিন্তু লাইভ ক্লাসের একটা মজা আছে, সে মজাটা আমি নিচ্ছি এবং আমি মনে মনে উৎসাহ হচ্ছি, উৎফুল্ল হচ্ছি, আনন্দিত হচ্ছি, কাজ করার জন্য আরও উৎসাহিত হচ্ছি। থ্যাংক ইউ। শুরু করি, আর দেরি নয়। তাহলে আজকে আলোচ্য বিষয় হ্যালোজেনেশন। গতকালের অ্যালকাইলেশনটা তো মনে আছে, আবার একটু বলি। যে প্রক্রিয়ায় বেঞ্জিন বলয় হাইড্রোজেন পরমাণুকে সরিয়ে অ্যালকাইলমূলক প্রতিস্থাপিত হয় তাকে অ্যালকাইলেশন বলা হয়। আবার বলি, যে প্রক্রিয়ায় বেঞ্জিন বলয়ের হাইড্রোজেন পরমাণুকে অপসারিত করে অ্যালকাইলমূলক প্রতিস্থাপিত হয় তাকে অ্যালকাইলেশন বিক্রিয়া বলা হয়। তাকে কি বলবো? অ্যালকাইলেশন বিক্রিয়া বলবো। আর গ্রুপ অ্যালকাইলমূলক প্রতিস্থাপিত হয়েছে। অ্যালকাইলমূলক কাকে বলে? কার্যকারী মূলকের আগে আমরা আলোচনা করেছিলাম। এবার যদি অ্যাসাইলমূলক হতো, আর সি ডাবল বন্ড, তখন তাকে বললাম অ্যাসাইলেশন। ঠিক ওরকম যে প্রক্রিয়ায় বেঞ্জিন বলা হাইড্রোজেনকে সরিয়ে একটি অ্যাসাইলমূলক আর সিও গ্রুপ যুক্ত হয় তাকে আমরা বলবো অ্যাসাইলেশন বিক্রিয়া। আর হ্যালোজেনেশন কাকে বলবো? যে প্রক্রিয়ায় বেঞ্জিন বলয়ের হাইড্রোজেন পরমাণুকে সরিয়ে, আবার বলি, যে প্রক্রিয়ায় বেঞ্জিন বলয়ের কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেন পরমাণুকে অপসারিত করে, কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেন পরমাণুকে অপসারিত করে একটি কোন গ্রুপ বলে তো হ্যালোজেন পরমাণু প্রতিস্থাপিত হয় তাকে আমরা বলবো কোন প্রক্রিয়া বলো তো? হ্যালোজেনেশন প্রক্রিয়া। হাইড্রোজেন চলে যাবে, তার জায়গা বসবে কে বলো তো? হ্যালোজেন পরমাণু। ধাপে ধাপে যাব। একজন বলে স্যার E1 পড়িয়ে দেন, E2 পড়িয়ে দেন, তা তো হয় না। আমি জানি কোনটা পরে কোনটা আসবে, ভালো করে জানি। তাই বেঞ্জিন অণুর গঠন দেখো, পড়ানোর ইচ্ছা ছিল না। তুহিন বলেছে ডিলোকালাইজেশন পড়েছি, তারপরে অ্যালকাইলেশন আসছি, বুঝতে পেরেছে বেঞ্জিন বলায় সঞ্চারনশীল পাই ইলেকট্রন কি, সেখানে কোন গ্রুপ আসলে ইলেকট্রনের প্রয়োজন, সেখানে 6টি পাই ইলেকট্রন আছে, এটা জেনেছো। এইবার এগুলো করতে আমার জন্য সুবিধা হবে। ধাপে ধাপে এগিয়ে যাব। থ্যাংক ইউ। লেখো এবার হ্যালোজেনেশন। আগে দেখবে তারপরে তুলবে, কিন্তু আগে দেখবে তারপরে তুলবে। সংজ্ঞাটা আবার বলছি। যে প্রক্রিয়ায় বেঞ্জিন বলয়ের কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেন পরমাণুকে সরিয়ে কে যুক্ত হবে? হ্যালোজেন পরমাণু। তাকে আমরা বলবো হ্যালোজেনেশন প্রক্রিয়া। কোন প্রক্রিয়া বলো তো? হ্যালোজেনেশন। ওই অ্যালকাইলেশন, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, সে তো কেন্দ্রীয় পরমাণু অষ্টক অপূর্ণ। তার মানে কি লুইস কি অ্যাসিড না ক্ষার বলো? লুইস কি ক্ষার। এই লুইস ক্ষার হওয়ার কারণে তারা ইলেকট্রন গ্রহীতা। ওই অ্যালকাইলেশন বলো, হ্যালোজেনেশন বলো, আর অ্যাসাইলেশন বলো, এক্ষেত্রে উপস্থিতি থাকতে হয় কার বলো তো? লুইস ক্ষারের। কার উপস্থিতি থাকতে হয়? লুইস ক্ষার না লুইস অ্যাসিড? লুইস অ্যাসিডের উপস্থিতি থাকতে হয়। লুইস অ্যাসিডের উপস্থিতি থাকতে হয়। আর যে গ্রুপ তখন থেকে আসবে সে লুইস ক্ষার হিসেবে আসে। তাই ওখানে উপস্থিত থাকতে হয় কার বলো তো? লুইস অ্যাসিডের। অনাদ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড লুইস অ্যাসিড, ফেরিক ক্লোরাইড লুইস অ্যাসিড। যে কোনো হ্যালোজেন বাহক তারা প্রত্যেকেই লুইস অ্যাসিড। এইবার একটু দেখে নাও, তারপর লিখে নেন। আমরা বেঞ্জিন বলয়কে দেখাবো, একটু মনোযোগ সহকারে দেখো। হাইড্রোজেন, তাহলে তাকে আমরা এভাবে দেখালাম। হাইড্রোজেন আসছে এভাবে, এখানে হাইড্রোজেন, লাস্টে আসছে বলো তো হ্যালোজেন X2। কার উপস্থিতিতে? অনাদ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, ফেরিক ক্লোরাইড, যে কোনোটা হলেই হলো। আমরা ওই অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডকেও দিতে পারি, LX3। তখন হাইড্রোজেন আর হ্যালোজেন তারা এই সেক্স আকারে অপসারিত হয়ে যাবে।
আর ওখানে যে গ্রুপটা আসবে তাকে আমরা বলবো কোন গ্রুপ বলো তো? হ্যালোজেন গ্রুপ। এই যে হ্যালোজেন গ্রুপটা সেখানে প্রতিস্থাপিত হয়ে গেল, বাকিটা কি হলো বলো তো? H6। যদি আমি ক্লোরিন দিয়ে বলতাম তাহলে ওখানে কি হতো বলো তো? ক্লোরোবেঞ্জিন হতো। ব্রোমিন হলে ব্রোমোবেঞ্জিন, আয়োডিন হলে আয়োডোবেঞ্জিন উৎপন্ন হতো। আমরা হ্যালোজেনের মধ্যে ক্লোরিন দিয়ে বোঝানো অপেক্ষাকৃত সহজ, আমরা ক্লোরিন দিয়ে উদাহরণ দেওয়ার চেষ্টা করব। একটু আগে ভালো করে দেখে নাও। এটাই যদি ক্লোরিন হতো তাহলে তুমি কি করতে বলো তো? বেঞ্জিন প্লাস সেখানে কাকে যোগ করব? ক্লোরিনকে যোগ করব Cl2। আমরা বলেছি ওই অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, ফেরিক ক্লোরাইড যে কাউকে দিতে পারি, যেখানে ক্লোরিন দিয়েছি তা আমরা LCl3 কে ব্যবহার করব। বিক্রিয়া করে তারা উৎপন্ন করবে যে যৌগটি, এর পরিবর্তে আমরা ফেরিক ক্লোরাইডকেও দিতে পারি বা আয়োডিনকে দিতে পারি। উচ্চতর হ্যালোজেন, ক্লোরিন বিক্রিয়া করলে ব্রোমিন আয়োডিন, ব্রোমিন বিক্রিয়া করলে আয়োডিন, আর আয়োডিন বিক্রিয়া করলে তখন কিন্তু ওদেরই প্রয়োজন হবে। কার বলো তো? লুইস অ্যাসিডের। সেখানে ক্লোরিন আসবে, বাকিটা উৎপন্ন করবে HCl। আমরা মূলত তো এভাবে শিখতে চাই না, আমরা শিখতে চাচ্ছি বিক্রিয়ার কৌশল হিসাবে। আমরা কোনটা আসবে বলো তো? বিক্রিয়ার কৌশল। দেখা যাক কিভাবে আমরা আসতে পারি। হ্যালোজেন যদি বলো X এবং X, কে আছে বলো তো? LX3। আমরা পূর্বেই বলেছি LX3 এর কেন্দ্রীয় পরমাণু অ্যালুমিনিয়াম অষ্টক অপূর্ণ। কেন্দ্রীয় পরমাণু অ্যালুমিনিয়ামের অষ্টক অপূর্ণ, তাই অ্যালুমিনিয়াম তার অষ্টক পূর্ণতার জন্য একটি হ্যালোজেন পরমাণুকে হ্যালাইড আয়ন আকারে অপসারণ করে। হ্যালোজেন অণু থেকে একটি হ্যালোজেন পরমাণুকে হ্যালাইড আয়ন হিসেবে অপসারিত করে, অর্থাৎ এর ইলেকট্রনের প্রয়োজন। তাই হ্যালোজেনের মধ্যে বন্ধনটা সুষমভাবে বিভাজিত না হয়ে তারা বিষমভাবে বিভাজিত হয়। এই হ্যালোজেনে যা প্লাস আর ইলেকট্রনকে এনে সে হয়ে যায় মাইনাস, অর্থাৎ এই সমযোজী বন্ধনে অংশগ্রহণকারী দুটি ইলেকট্রনে একটা ইলেকট্রনকে নিয়ে যাওয়া হলো একটা হ্যালোজেন, আর একটা হ্যালোজেন ওই ইলেকট্রনকে হারিয়ে পজিটিভ চার্জ যুক্ত বা ধনাত্মক আধান যুক্ত আয়নিক অবস্থা প্রাপ্ত হয়। এখানে কে আছে বলতো? আছে আমাদের LX3। এইবার এই LX3 অ্যালুমিন Xটা তো আমাদের X প্লাস থেকে গেল, আর উৎপন্ন করবে কোনটা বলতো? LX4 মাইনাস হয়ে গেল। ওই হ্যালাইড আয়নকে LX3 লুইস অ্যাসিড সে গ্রহণ করে LX4 মাইনাস করলো। হ্যালোজেন তো তড়িৎ ঋণাত্মক মৌল, সে তো ঋণাত্মক আয়ন নেগেটিভ চার্জ ক্যারি করবে, কিন্তু সে উল্টা পরমাণুতে নেই, উপরন্তু হয়েছে কে বলতো? ধনাত্মক আধানযুক্ত একটি আয়ন, ধনাত্মক আধানযুক্ত একটি আয়ন। তাহলে বুঝতেই পারো সে কত বড় শক্তিশালী ইলেকট্রোফাইল এজেন্ট, কত বড় শক্তিশালী ইলেকট্রন আকর্ষী বিকারক। তার মানে তার মাথা পুরো আউট। তার এখন সে মাথায় দিয়ে দেখছে হায় সর্বনাশ, আমি পজিটিভ চার্জ হয়েছি, তাহলে আমাকে এখন যে করেই হোক ইলেকট্রন সংগ্রহ করে নেগেটিভ না পাই অন্তত পক্ষে আধান প্রশমিত করতে হবে। তাই সে বেঞ্জিন বলয়ের উপরে গিয়ে হাজির হয়েছে। আমাকে বলেছে স্যার আমি ইলেকট্রন কোথায় পাই, আমাকে একটা ইলেকট্রন দেন, আমি তো হ্যালোজেন X প্লাস হয়ে গেছি। আমি যে এই অবস্থা কে করলো তোমাকে? বলে স্যার ওই আর একটা হ্যালোজেন আমারই স্বজাতি ভাই এই কাজটা করেছে, ওই হ্যালোজেন আমার ইলেকট্রন। আমি যে ও নিয়ে গেল কি বলো? বলে জি স্যার ওই যে অ্যালুমিনিয়াম ট্রাইহ্যালাইড আসছে, ও এসে খারাপ পরামর্শ দিয়েছে, ও আমার ইলেকট্রন নিয়ে চলে গেছে স্যার। আমি তো X প্লাস। আমি যে তুমি আমার কাছে ঘুরে লাভ নেই, চলে যাও বেঞ্জিন বলে। এই X প্লাস আয়ন, X প্লাস আয়ন সে এখন ক্যাটায়ন ইলেকট্রোফাইল এজেন্ট, সে বেঞ্জিন বলয় গিয়েছে, কিন্তু বলে দিয়েছে খুব ধীরে যেও, তাড়াহুড়ো করে যেও না, খুব আস্তে আস্তে তোমার এই পজিটিভ চার্জকে ঢেকে রেখে যেও যেন ও বুঝতে না পারে। কারণ আগে মিথাইল মূলককে দিয়েছিলাম, ও বুঝতে পেরেছে তোমার বিপদ হতে পারে, তোমাকে তো চান্সই দেবে না। বলে স্যার আপনি চিন্তা করেন না, ইলেকট্রন আসছে তো। আমি ইলেকট্রন আসে মানে কি? 6টা আছে, 6টি সঞ্চরণশীল বা ইলেকট্রন আছে, তুমি যাও ইলেকট্রনকে পাবে। এইবার দেখো তুমি ভালো করে দেখবে, এইটা আমাদের হ্যালোজেন,
এটা আমাদের বেঞ্জিন বলা, এটা বেঞ্জিন। সেখানে কে আসছে বলতো এক্স প্লাস। আমরা আগেই বলেছি তাকে আসতে হবে খুব ধীরে। কিভাবে আসতে হবে বলতো? খুব ধীরে, খুব ধীরে বেঞ্জিন বলা সে আসবে, খুবই ধীরে। কিভাবে ধীরে? দেখো, এই এক্স প্লাসটা এখানে আসবে খুব ধীরে। সব জায়গাতে সে গিয়েছিল, 6টি কার্বনের 6টি হাইড্রোজেনের কাছে সে সুযোগ খুঁজেছে কোথায় যাওয়া যায়। কোন একটা হাইড্রোজেন একটু তার কথা মন নরম হয়ে তাকে জায়গা করে দিয়েছে। ওই যে নরম হয়ে জায়গা করে দিল, তার মানে সে একটু ওখান থেকে এভাবে একটু বেঁকে গিয়েছে, আর ওখানে হাইড্রোজেনটা এক্স প্লাসটা ধীরে ধীরে এসে সেখানে আসবে, এসে তখন এক্স প্লাস আসে। এইভাবে এক্স প্লাসটা ধীরে ধীরে বেঞ্জিন বলয়ের মধ্যে অগ্রসর হয়ে বেঞ্জিন বলয়ের একদম ইলেকট্রন, কোন ইলেকট্রন? পাই ইলেকট্রনে নিকটতম দূরত্বে চলে গিয়েছে। তখন কিন্তু কে বলতো এইচ প্লাসটা একটু চিৎকার চেঁচামেচি দিয়ে উঠেছে। কার উপরে বলতো? ওই এক্স প্লাসের উপরে। এই তুমি কোথায় আসছো? তুমি তো বেঞ্জিন বলয়ের ভিতরে ঢুকে যাচ্ছ, তোমার অভিসন্ধি কি বলো? তুমি দূরে থাকো। ওই এক্স প্লাস তখন বুঝতে পারলো যে আমি তো আমার নিকটতম দূরত্ব অলরেডি পৌঁছে গেছি, এবার আমি কি করতে পারি বলতো? এবার আমি আমার সর্বোচ্চ চেষ্টা চালাতে পারি। তখন এই এক্স প্লাস সর্বোচ্চ চেষ্টা চালিয়ে কি করে বলতো? বেঞ্জিন বলয় থেকে কোন একটা হাইড্রোজেনের যে 6টা কার্বনের যে 6টা ইলেকট্রন আছে, তার কোন একটা ইলেকট্রনকে নিয়ে বেঞ্জিন বলয়টাকে প্লাস করে দেবে। আরো অলরেডি বন্ধন হয়ে গিয়েছে। হাইড্রোজেনের অবস্থা তখন বুঝতেই পারে যে খুবই খারাপ, খুবই খারাপ অবস্থা, খুবই খারাপ অবস্থা হাইড্রোজেন আছে। এই অবস্থা তারা যখন থেকে গেল, তখন ওই যে Lx4- এই যে উৎপন্ন হয়েছিল, সে তো পাঠিয়ে দিয়েছে এক্স প্লাসকে, সেই কিন্তু এক্স প্লাসের মাথাটাকে গরম করে দিয়েছে, বিক্রিয়া ঘটানোর জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করে দিয়েছে। বিক্রিয়াটাকে সংগঠিত হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে কে বলতো? Alx3। সে যখন Lx4 হয়ে গেল, সে বুঝছে যে এবার আমি আমার কাজ সম্পূর্ণ করতে পারবো। তখন এক্স প্লাস ভিতরে গিয়েছে। এইবার খুব দ্রুত এই কাজটা খুব দ্রুত চলবে। হাইড্রোজেন এখান থেকে চলে যাবে তার ইলেকট্রনকে বেঞ্জিন বলয় দান করে। এই কাজটি ঘটবে কি বলতো? খুব দ্রুত ঘটবে। আর বেঞ্জিন বলয় হাইড্রোজেন ইলেকট্রনকে নিয়ে আধান প্রশমিত হয়ে যাবে। Lx4- হাইড্রোজেনকে নিয়ে তারা কি হয়ে যাবে বলতো? তারা ওখান থেকে এইচ প্লাস আকারে অপসারিত হয়ে যাবে। এইচ প্লাস আকারে অপসারিত হয়ে গেল, বেঞ্জিন বলয়টা আধান প্রশমিত হয়ে গেল, এক্স বসে গেল, আর ওই এইচ প্লাস আর Lx4- তারা উৎপন্ন করবে কি বলতো? এইচ Alx4। এই যুগটি পরে ভেঙে উৎপন্ন করে এইচ এক্স প্লাস এল কত বলতো? x3। এই যে অবস্থাটা এখান থেকে আপটু কতটুকু এতটুকু, যেটা অনেকক্ষণ সময় লেগেছিল, সে অবস্থার নামই হলো অবস্থান্তর অবস্থা বা ট্রানজিশন স্টেট। এটার নাম অবস্থান্তর অবস্থা বা ট্রানজিশন স্টেট বলবো। আমি আবার বলি, শোন, এক্স প্লাস খুব ধীরে বেঞ্জিন বলা হাইড্রোজেনকে সরিয়ে সেখানে আসবে। ধীরে ধীরে সে অগ্রসর হচ্ছে, সে হচ্ছে ইনকামিং, আর এটি হলো আউটগোয়িং। সে ধীরে ধীরে প্রবেশ করছে, আর ধীরে ধীরে তাকে চলে যেতে হবে। একটা নির্দিষ্ট দূরত্বে আসা পরে সে খুব দ্রুত তার সর্বশক্তি প্রয়োগ করে তার পজিটিভ চার্জের দৃশ্যমান করে বেঞ্জিন বলয় ইলেকট্রনকে নিয়ে বেঞ্জিন বলয় নিউক্লিয়াসের মধ্যে পজিটিভ চার্জ করে যায়। কারণ একটা ইলেকট্রনের তার প্রয়োজন ছিল শুধু এক্স প্লাস। এই অবস্থা হাইড্রোজেন পরমাণু কি করে? এখানে তার ইলেকট্রনকে দান করে এইচ প্লাস আকারে অপসারিত হয়। আর তার এই কাজটি সহযোগিতা করে Lx4 কি বলতো? মাইনাস। সেই হাইড্রোজেনকে খুব দ্রুত ইলেকট্রনকে দান করতে বাধ্য করে হাইড্রোজেন আয়ন আকার অপসারিত করে। ওই হাইড্রোজেন আয়ন আর Lx4- আয়ন যুক্ত হয়ে উৎপন্ন করে Lx4। এই যুগটি পরে ভেঙে উৎপন্ন করে H6 আর Lx3। কারণ হ্যালোজেনকে ধরে রাখার প্রবণতা। অ্যালুমিনিয়াম ট্রাইহ্যালাইডের যতটুকুন হাইড্রোজেন আয়নের তার চেয়ে অনেক বেশি। অ্যালুমিনিয়াম ট্রাইহ্যালাইডের হলো
কেন্দ্রীয় পরমাণু অ্যালুমিনিয়ামের অষ্টক অপূর্ণ, আর হাইড্রোজেন আয়নের নিজেরই যোজ্যত স্তরের 1s অরবিটাল ইলেকট্রন শূন্য। সে কারণে হাইড্রোজেন পরমাণুর হ্যালাইড আয়নকে গ্রহণ করার প্রবণতা অ্যালুমিনিয়াম ট্রাইহ্যালাইডের তুলনায় অনেক অনেক বেশি হয়। সে কারণে LH বল ভেঙে উৎপন্ন করে HX আর LX3। তখন LX3 মাথায় আনতে বলে যে হাই হাই, কি করলাম, চেষ্টা করলাম আমি হ্যালোজেনকে গ্রহণ করব, কিন্তু নিয়ে গেল কে বলতো হাইড্রোজেন। সে তখন ওভাবেই পড়ে থাকে লুইস অ্যাসিড হিসাবেই। সে আর তার লুইস অ্যাসিডের কার্যকারিতা সঠিকভাবে পরিচালনা করতে পারেনি, করেছে কিন্তু ধরে রাখতে পারেনি, এটাকেই তোমরা এবার নিজেরা X2 দ্বারা একটা উদাহরণ দাও, Cl2। এই উদাহরণটাকে তোমরা নিজেরা করো Cl2 ক্লোরিন দ্বারা। আমি তো X দ্বারা দিয়েছি, এবার তোমরা ওটাকে ক্লোরিন দ্বারা সম্পূর্ণ করো, নিজে নিজে করো। সময় 2 মিনিট সর্বোচ্চ, তার বেশি হওয়ার কথা নয়। এটাকে তোমরা এবার ক্লোরিনকে যুক্ত করে তারপর কি বলতো সম্পূর্ণ করো, অর্থাৎ ক্লোরোবেঞ্জিন উৎপন্ন করো। এটাকে তো অ্যারাইল হ্যালাইড, এটাকে করবা অ্যারাইল ক্লোরাইড বা ক্লোরোবেঞ্জিন উৎপন্ন করো। নিশ্চয়ই পারবে, মেকানিজমের কৌশলটা লেখো আগে। ক্লোরিন আমাদের Cl2, তাকে একবার এভাবে ক্লোরিন দাও, এখানে লেখো LCl3 অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। এবার বাকিটা নিজেরাই দিয়ে যাও। এই ক্লোরিনের দুটো ইলেকট্রন এ নিয়ে যাবে, এ হয়ে যাবে প্লাস, আর ও কি হয়ে যাবে বলতো মাইনাস হয়ে যাবে। ওই অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের সাথে বা ট্রাইহ্যালাইডের সাথে মাইনাস যুক্ত হয়ে যা করার সেটা তোমরা নিজেরা করো। অ্যালুমিনিয়াম ট্রাইহ্যালাইড LCl3, তাহলে এই সিএলটা কি হয়ে গেল বলতো প্লাস, ওই সিএলটা মাইনাস, উৎপন্ন করলো LCl কত বলতো 3। তাহলে এইবার Cl প্লাসে আছে, আর এখন উৎপন্ন করবে LCl4 কি বলতো মাইনাস। এই Cl3টা তারা এই ক্লোরাইড আয়নকে গ্রহণ করে, LCl4 কি বলতো মাইনাস। এবার এটাই হবে ইলেকট্রন আকর্ষী বিকারক। এটা কি বলতো ওই ক্লোরিন প্লাসকে বেঞ্জিন বলের উপর আক্রমণ করাও, একটু দ্রুত করো। ওই ক্লোরিন প্লাস এভাবে করো। শুধু আমরা ক্লোরিনটাকে পরিবর্তন করে দিলেই আমার তো সুবিধা আছে, আমি মুছে শুধু এটাকে ঠিক করে দিতে পারবো। আমি শুধুমাত্র একটু মুছে এটাকে তোমরা করে ফেলো ঝটপট, তারপরে আমি এটাকে মুছে দেখিয়ে দিচ্ছি যে হ্যালোজেন কিভাবে যুক্ত হলো। এটা তখন LCl4 হয়ে যাবে। একটু ঝটপট করে ফেলো। তাহলে এখানে কে আসবে বলো তো Cl প্লাস, এখানে কে আসবে Cl তখনও প্লাস, এখানে কে আসবে Cl তখনও প্লাস। এইবার Cl কিন্তু আর প্লাস নেই, Cl আধান প্রশমিত হয়ে গেল, তার চার্জটা আসবে বেঞ্জিন বলে। এইবার Cl এখানে থেকে গেল, H প্লাস অপসারিত হয়েছে, ওই H প্লাস উৎপন্ন করলো LCl কত বলতো 4, তারা HX উৎপন্ন করলো মানে HCl, আর এখানে উৎপন্ন করলো LCl3। দেখো তোমার মেকানিজম হয়ে গেল। এটি হলো ট্রানজিশন অবস্থা। এই যে আমাদের হ্যালোজেন পরমাণু বেঞ্জিন বলয় যুক্ত হলো, তার নামে কি বলতো হ্যালোজেনেশন। একটু দ্রুত তোলো, তাড়াতাড়ি তুলে নাও, একটু দ্রুত করো, সোজা তো। খুবই সোজা করেছো। তাহলে আমি এবার মুছে ফেলবো, আমি কিন্তু মুছে ফেলবো, লিখেছ? একটু দ্রুত করো। হ্যাঁ, এবার আমরা লেখো হ্যালোজেনেশনের পরে 3 দিয়ে লেখো নাইট্রেশন। 3 দিয়ে কি লিখবা বলো তো নাইট্রেশন। মুছে ফেলতে হবে, মুছে ফেলি, নতুন করে লিখি, বুঝছো? নাইট্রেশন নতুন করে লিখলে তোমাদের অ্যাটেনশনটা থাকে। এখানেও করা যেত মুছে মুছে,
দরকার নেই, নতুন করে লিখি। নাইট্রেশন একটু দ্রুত লেখো। কাকে বলে নাইট্রেশন? একটু লিখতে হয়। নাইট্রেশন লিখিস, ঝটপট লেখো, একটু দ্রুত করবে কাজগুলি। নাইট্রেশন নাইট্রেশন লিখেছে। সংজ্ঞাটা একটু শোনো। যে প্রক্রিয়ায় বেঞ্জিন বলয়ের কার্বনের সাথে যুক্ত 6টি হাইড্রোজেনের যে কোনো একটি হাইড্রোজেন পরমাণুকে সরিয়ে বা একাধিক হাইড্রোজেন পরমাণুকে সরিয়ে, অর্থাৎ এক বা একাধিক হাইড্রোজেন পরমাণুকে সরিয়ে সেখানে NO2 মূলক প্রতিস্থাপিত হয়, তাকে আমরা বলবো নাইট্রেশন প্রক্রিয়া। তার মানে একটা হাইড্রোজেন চলে গেলে আসবে কি বলতো? নাইট্রোবেঞ্জিন। দুটো আসলে ডাইনাইট্রোবেঞ্জিন। তিনটে হলে উৎপন্ন করবে ট্রাইনাইট্রোবেঞ্জিন। সবই নাইট্রেশন প্রক্রিয়া। তবে মনে রেখো সর্বোচ্চ 3টে আসা যায়। 1, 3, 5 ট্রাইনাইট্রোবেঞ্জিন উৎপন্ন সর্বোচ্চ নাইট্রেশন প্রক্রিয়ার মাধ্যমে, যাকে আমরা বলি TNB ট্রাইনাইট্রোবেঞ্জিন। তবে নর্মালি নাইট্রেশন বলতে আমরা শুধু নাইট্রোবেঞ্জিনকে বোঝাই। আবার বলি সাধারণত নাইট্রেশন বলতে আমরা শুধু কাকে বলি বলতো? নাইট্রোবেঞ্জিনকে আমরা বুঝিয়ে থাকি। তাহলে বুঝতে পেরেছ যে প্রক্রিয়ায় বেঞ্জিন বলয় কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেন পরমাণুকে অপসারিত করে NO2 মূলককে প্রতিস্থাপিত করা যায়, তাকে বলবো নাইট্রেশন প্রক্রিয়া। দেখিয়ে দেবো মেকানিজমে। বেঞ্জিন গাঢ় সালফারিক অ্যাসিডের উপস্থিতিতে গাঢ় নাইট্রিক অ্যাসিডের সহিত 35 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেঞ্জিন থেকে বেঞ্জিনের জাতক নাইট্রোবেঞ্জিনকে আমরা কি করেছি বলতো? প্রস্তুত করেছি। এইবার দেখো বিক্রিয়ার কৌশল, খুবই অভিনব কৌশল। দেখো নাইট্রোবেঞ্জিন যদি বলি তাহলে HONO2 লেখা যায়। তার মানে HNO3 প্লাস সালফারিক অ্যাসিড HOSO3H লেখা যায়। সে দ্বিক্ষারক অ্যাসিড HSO3 উভয় কিন্তু গাঢ়। এটাও গাঢ়, এটাও কি বলতো? গাঢ়। এর প্রভাবে কার বলতো? গাঢ় নাইট্রিক অ্যাসিডের প্রভাবে, গাঢ় নাইট্রিক অ্যাসিডের প্রভাবে গাঢ় সালফারিক অ্যাসিড, আর গাঢ় সালফারিক অ্যাসিডের প্রভাবে গাঢ় নাইট্রিক অ্যাসিড, মানে দুজনকে প্রভাবিত করে। কিন্তু এই প্রভাবন ক্ষমতাটা অধিক কার্যকারী হয় নাইট্রিক অ্যাসিডের উপরে। তার মানে সালফারিক অ্যাসিড এখানে নাইট্রিক অ্যাসিডকে কি করে বলতো? প্রভাবিত করে। প্রাথমিক অবস্থা দুজনেই তীব্র জারক, দুজনেই দুজনকে করতে চায়, কিন্তু কার্যকরী হয় কে বলতো? সালফারিক অ্যাসিড। বিজয়ী হয় সালফারিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড পরাজিত হয়ে যায়। এখানকার H আর OH-টা চলে যাবে মাইনাস আকারে। কেন শোনো, অক্সিজেন আর নাইট্রোজেনের মধ্যে অক্সিজেন বেশি তড়িৎ ঋণাত্মক মূলক। আবার বলে অক্সিজেন এবং নাইট্রোজেনের মধ্যে অক্সিজেনটা অপেক্ষাকৃতভাবে নাইট্রোজেনের তুলনায় অধিক তড়িৎ ঋণাত্মক। তাই এই সালফারিক অ্যাসিড H+ আর OSO3H- এর প্রভাবে এই বন্ধনটার বিষম বিভাজন ঘটে। সেই বিষম বিভাজনে OH-টা চলে আসবে এখানে, আর ওখানে NO2 থাকবে, ওখানে H+ থাকবে, আর উৎপন্ন করবে SO3H। তার মানে এই OH-টা ইলেকট্রনকে নিয়ে তারা হয়ে যাবে কি বলতো? মাইনাস, আর এখানকার NO2 ইলেকট্রনকে দান করে হয়ে যাবে প্লাস। তার মানে বন্ধনটা হলো বিষম বিভাজন। আর সালফারিক অ্যাসিডের H-টা প্লাস, OSO3H কি বলতো? মাইনাস। এই H+ আর OH- তারা ইতিমধ্যে পানিতে পরিণত হয়ে যায়। NO2 তারা প্লাস আকারে থেকে যায়, আর OSO3H তারা মাইনাস আকারে থেকে যায়। অর্থাৎ H+ আর OH- তারা উৎপন্ন করলো H+, আর OH- উৎপন্ন করলো কি বলতো? পানি। এই পানি উৎপন্ন করলো, NO2+ থেকে গেল, আর এইটা মাইনাস থেকে গেল। এরা কিন্তু যুক্ত যৌগ গঠন করবে না, কারণ সালফারিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিডকে NO3- থেকে পরিবর্তিত করে
তারা NO2 প্লাসে পরিণত করেছে। নাইট্রিক অ্যাসিড তো H প্লাস আর নাইট্রেট আয়ন, তা না হয়ে তাকে পরিবর্তিত করেছে OH মাইনাস আর NO2 প্লাস। কে করেছে? এই সালফুরিক অ্যাসিড। তাই ওর সঙ্গে কখনো যুক্ত হয় না। নিশ্চয়ই NO2 প্লাস কেমন ইলেকট্রোফাইল রিয়েজেন্ট। আমি গতকাল দেখেছিলাম যে NO2 এর কি থাকে বলতো, একটা ইলেকট্রন উদ্বৃত্ত থাকে। ওই উদ্বৃত্ত ইলেকট্রন এখন নেই বিধায় সে আরো বেশি কি হয়েছে বলতো, ইলেকট্রোফাইল রিয়েজেন্ট হয়েছে। ওই NO2 প্লাস এবার আমার কাছে এসেছে, স্যার আমি কি করব? আমি তো নাইট্রিক অ্যাসিড ছিলাম, তীব্র জারক, তীব্র অ্যাসিড, আমাকে সালফুরিক অ্যাসিড দেখেন স্যার কি করলো। আমি যে কি করেছি বলে NO2 প্লাস। আমি তুমি আধান প্রশমিত করে না বলে পাচ্ছি না তো স্যার, এই জন্য আপনার কাছে আসছি। আমি তুমি বেঞ্জিন বলয় যাও, 6টি পাই ইলেকট্রন আছে, তার থেকে একটাকে নেওয়ার চেষ্টা করো। তুমি যদি ইলেকট্রনাকর্ষী বিকারক হয়ে থাকো, আবার বলি তুমি যদি ইলেকট্রোফাইল রিয়েজেন্ট হয়ে থাকো, তুমি বেঞ্জিন বলয় থেকে একটা ইলেকট্রনকে নিয়ে দেখিয়ে দাও সত্যিকার অর্থে তুমি ইলেকট্রোফাইল রিয়েজেন্ট। বলে সত্যি স্যার? হ্যাঁ সত্যি স্যার। বলে পারবো স্যার, অবশ্যই পারবে, অবশ্যই তুমি পারবে। তুমি যাও বেঞ্জিন বলয় থেকে ইলেকট্রন পারবে, তবে খুব ধীরে। বেঞ্জিন বলয় যেন কোনোভাবে বুঝতে না পারে তোমার পজিটিভ চার্জ আছে, তাহলে কিন্তু তোমাকে বেঞ্জিন বলয় কাছে তোমাকে ভিড়তে দেবে না, কাছেও তোমাকে ভিড়তে দেবে না। অতএব তুমি খুব সাবধানে যাবে। এইবার দেখো এখানে হাইড্রোজেন আছে। এই NO2 কি বলতো প্লাস, খুব ধীরে, খুব কি বলতো ধীরে। কোথায় যাবে বলতো? বেঞ্জিন বলয়। NO2 প্লাস হয়ে আসে, ইলেকট্রনাকর্ষী বিকারক এখানে আসবে। হাইড্রোজেনের কাছ থেকে কান্নাকাটি করে উঠে, ভাই নাইট্রিক অ্যাসিড ছিলাম, আমাকে সালফুরিক অ্যাসিড NO2 প্লাস করেছে ভাই, আমি তো অনেক তীব্র অ্যাসিড, তীব্র জারক, একটু জায়গা দাও ভাই, একটু জায়গা বলে টলে অনেক অনুরোধ করে হাতে পায়ে ধরে একটু জায়গা নিয়েছে, আমি একটু অবস্থান করে আমি সময় মতো চলে যাব। তখন হাইড্রোজেনকে সতর্ক করে দিয়েছে, খবরদার উল্টা পাল্টা কিছু করবে না কিন্তু। বলে আরে ভাই না, উল্টা পাল্টাকে তুমি আমাকে জায়গা দিচ্ছ, তোমার কাছে আমি চিরঋণী। ভালো কথা। NO2 ওখানে আসছে, বসতে দিল। কে বলতো? এই H প্লাস। তারপরে ঘটনা কি হয়? বসতে দেওয়া পরের ঘটনা তোমরা ভালো করে জানো। তারপরে ঘটনা কি আসবে? ও ধীরে ধীরে এগিয়ে আসছে, কারণ ওর তো দুরভিসন্ধি। ওর কি দুরভিসন্ধি? বেঞ্জিন বলয়ের ইলেকট্রন কোথায় আছে তাকে দেখা। সেই দেখতে গিয়ে সে দেখতে পেল সত্যি সত্যি ইলেকট্রন দেখা যাচ্ছে, কিন্তু ধরা যাচ্ছে না। তাই সে ওই NO2 প্লাস ধীরে ধীরে যতটুকু পারে আস্তে 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 সে পথ খুঁজে নিচ্ছে, যে কোন পথে বেঞ্জিন বলয়ের ভিতরে ঢুকা যায়, কোন পথে কিভাবে, কোন প্রক্রিয়া। আস্তে আস্তে সে অনেক দূরে চলে আসছে। তখন হাইড্রোজেন তো অপেক্ষাকৃতভাবে কি বলতো দুর্বল হয়ে গেছে। হাইড্রোজেন তো NO2 এর সাথে চিৎকার করছে, এই তুমি কি করছো? তুমি গল্প করলে কত কিছু, যে আমি তো আসবো না, এখন তো তুমি কোথায় আসছো, দেখো ভাগো, দূরে যাও। ও দেখলো যে এই তো আমার সুযোগ, আমার সুযোগ তো এখন হয়েছে। এই সুযোগে ও বেঞ্জিন বলয়ের মধ্যে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে ওই বেঞ্জিন বলয়ের একটা ইলেকট্রনকে নিয়ে NO2 হয়ে যায় প্লাস থেকে প্রশমিত, আর ওই প্লাসটা চলে যাবে বেঞ্জিন বলয়ের মধ্যে। তখন বুঝতেই পারো যে হাইড্রোজেনের অবস্থা কি হতে পারে। হাইড্রোজেনের অবস্থা কি হতে পারে নিজেরা বুঝে দেখো। SO3H ওখানে আছে, এই অবস্থা হতে যতটুকু দেরি, SO3H দ্রুত চলে আসছে। তার শেষ কাজটি সম্পূর্ণ করার জন্য খুব দ্রুত এসে ওই H প্লাসকে SO3H আবার টানা শুরু করেছে। ওদিকে বেঞ্জিন বলয় পজিটিভ চার্জ, সেই H প্লাসকে বলছে ইলেকট্রন না দিয়ে তুমি যেতে পারবে না, ইলেকট্রন তোমাকে দিয়ে যেতে হবে। তখন কি করলো H প্লাস তার ইলেকট্রনকে বেঞ্জিন বলয় দান করে বেঞ্জিন বলয়টাকে আধান প্রশমিত করে নিজে H প্লাস আকারে চলে যায়, NO2 সেখানে বসে যায়, আর H প্লাস আর SO3H তারা উৎপন্ন করে H2SO4, সালফুরিক অ্যাসিড আবার সালফুরিক অ্যাসিড হয়ে যায়। তাই দেখো বিক্রিয়ার পূর্বে এবং পরে আমরা
সালফুরিক অ্যাসিডকে আমরা অপরিবর্তিত রেখেছি। এখানে যদি প্লাস দাও, এখানে সালফুরিক অ্যাসিড প্লাস যাবে। তোমরা বলবে যে স্যার সালফুরিক অ্যাসিড এই পানিকে শোষণ করলো, তাহলে কি সালফুরিক অ্যাসিড এখানে নিরোধক হিসেবে কাজ করেছে? একদম পারফেক্ট নিরোধক নয়, তবে অনেকটা নিরোধকের মতো কাজ করেছে। কারণ নাইট্রিক অ্যাসিড আর বেঞ্জিনের বিক্রিয়া, নাইট্রোবেঞ্জিন আর পানি, এই পানিটা কোথায় যায়? সালফুরিক অ্যাসিডের কাছে শোষণ করে। অনেকটা নিরোধকের মতো কাজ করেছে, কিন্তু পরিপূর্ণ সে নিরোধক নয়। তাহলে এই যে অবস্থাটা এলো, কতটুকু বলো তো? এখান থেকে এতটুকু, সেই প্রক্রিয়ার নামই হলো অবস্থান্তর অবস্থা বা ট্রানজিশন স্টেট। অবস্থান্তর অবস্থা বা ট্রানজিশন স্টেট। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছ কিভাবে আমাদের নাইট্রোবেঞ্জিন উৎপন্ন হলো। যৌগটির নাম কি বলতো? নাইট্রোবেঞ্জিন। বেঞ্জিন থেকে উৎপন্ন হলো কোন যৌগ বলতো? নাইট্রোবেঞ্জিন। একটু দ্রুত তুলে নাও। তোমাদের এক বন্ধু তোমাদের পেজে উত্তর কিন্তু এখনো সবার পাইনি, মাত্র কালকে দেখেছি 10-12 জন উত্তর দিয়েছ। দুজন আমি রাগ করে পেজে পোস্ট দেইনি, আজকে দেব। কারণ কতদিন দেরি করা যায়? একটা পোস্ট দিয়ে যদি 3 দিন অপেক্ষা করতে হয়, তাহলে তো ঘন ঘন পোস্ট দেওয়া যায় না। পোস্ট দেবে। তোমাদের এক বন্ধু দেখবো ওখানে অনেক ভালো একটি সুন্দর কথা বলেছে, সেটা আমরা শুক্রবারে বলবো বন্ধুকে। আর এই শুক্রবারে কিন্তু অবশ্যই কেমিস্ট্রির আড্ডা ক্লাস থাকবে এই শুক্রবারে। কালকে বৃহস্পতিবার, পরশু দিনে বন্ধুদের বলে দিও। আর তোমাদের স্যারদেরও বলো, স্যাররা থাকলে তো উপকার হয়, আমাদের আড্ডাটা ভালো জমে, বুঝছো? স্যাররা প্রশ্ন করতে পারেন, আমরা প্রশ্ন করতে পারি, আমি স্যারের কাছ থেকে জানতে পারি অনেক কিছু, সেটা তো অনেক সুন্দর হয়তো। তোমরা একটু স্যারদেরকে বলো আর তুলে নাও তাড়াতাড়ি। ততক্ষণে তুলো আগে ঝটপট। কোন প্রক্রিয়া হলো বলো তো? নাইট্রেশন। বেঞ্জিন বলয় NO2 মূলক প্রতিস্থাপিত হলো। এই প্রক্রিয়ার নামই হলো কোন প্রক্রিয়া বলো তো? নাইট্রেশন প্রক্রিয়া। তাহলে অ্যালকাইলেশন হয়েছে, অ্যাসাইলেশন অনুরূপ বলে দিয়েছে, হ্যালোজেনেশন হলো, নাইট্রেশন হলো। এইবার সালফোনেশন লিখবো, খুব দ্রুত তুলে ফেলো। একই রকম লিখেছ, একটু দ্রুত তুলে ফেলো। আমরা সালফোনেশন বলে আমি আলোচনা করব। সালফোনেশন, হেডলাইন দাও, সালফোনেশন প্রক্রিয়া। কোন প্রক্রিয়া বলো তো? সালফোনেশন। একটু দ্রুত লেখো। লেখো যে প্রক্রিয়ায় বেঞ্জিন বলয়, যে প্রক্রিয়ায় বেঞ্জিন বলয় SO3H মূলক প্রতিস্থাপিত হয়। কোন মূলক বলো তো? SO3H মূলক প্রতিস্থাপিত হয়, তাকে সালফোনেশন প্রক্রিয়া বলা হয়। SO3H এই মূলকটা বেঞ্জিন বলে আসবে, তাকে আমরা বলবো সালফোনেশন প্রক্রিয়া। এবার দেখো, বেঞ্জিন গাঢ় সালফুরিক অ্যাসিডের সাথে উত্তপ্ত অবস্থায় বিক্রিয়া করে বেঞ্জিন সালফোনিক অ্যাসিড উৎপন্ন করে থাকে। দেখো, বেঞ্জিন এখানে আর কারো প্রয়োজন নেই, কারো উপস্থিতি থাকার প্রয়োজন নেই, শুধু গাঢ় সালফুরিক অ্যাসিড। তবে পরিমাণ একটু বেশি নিতে হয়। কেন নিতে হয় বলবো। অধিক পরিমাণে সালফুরিক অ্যাসিড, গাঢ় সালফুরিক অ্যাসিড, বেঞ্জিন গাঢ় সালফুরিক অ্যাসিডের সাথে উত্তপ্ত অবস্থায় বিক্রিয়া করে বেঞ্জিন সালফোনিক অ্যাসিড উৎপন্ন করে থাকে। কি উৎপন্ন করে বলো তো? বেঞ্জিন সালফোনিক অ্যাসিড। বিক্রিয়াটি দেখাও। বেঞ্জিন আছে এখানে, তার সঙ্গে বিক্রিয়া করবে কে বলো তো? সালফুরিক অ্যাসিড H2SO4। তবে 2 মোল সালফুরিক অ্যাসিড বিক্রিয়া অংশগ্রহণ করে, সেটা আমরা মেকানিজমে দেখাবো। সাধারণ বিক্রিয়াতে আমরা 1 মোলই দেখা হয়। 1 মোলকে দেখা না, গাঢ় সালফুরিক অ্যাসিড উৎপন্ন করবে SO3H, আর বাকি যৌগটা উৎপন্ন করবে পানি H2। এই যে বেঞ্জিন সালফোনিক অ্যাসিড উৎপন্ন হলো, তাকেই বলবো সালফোনেশন প্রক্রিয়া। লেখো বিক্রিয়ার কৌশল, সালফুরিক কৌশল লেখো, বিক্রিয়ার কৌশল। সালফুরিক অ্যাসিড H2SO4, 2 মোল সালফুরিক অ্যাসিড
তাকে আমরা এইভাবে লিখবো 1 মোল সালফিউরিক অ্যাসিড, এখানে আর 1 মোল সালফিউরিক অ্যাসিড। এই সালফিউরিক অ্যাসিডকে আমরা যদি এভাবে লিখি পানি H2O প্লাস সালফার ট্রাইঅক্সাইড লেখা যাবে নিশ্চয়ই প্লাস সালফিউরিক অ্যাসিড। স্যার এভাবে কেন লিখলেন? আসলে সালফিউরিক অ্যাসিড হলো সালফার ট্রাইঅক্সাইডের জলীয় দ্রবণ, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হলো অ্যামোনিয়ার জলীয় দ্রবণ। অ্যামোনিয়ার জলীয় দ্রবণকে আমরা বলি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। সালফার ট্রাইঅক্সাইড SO3 সালফার ট্রাইঅক্সাইড তার জলীয় দ্রবণ, এটা একটা গ্যাস, এই সালফার ট্রাইঅক্সাইড গ্যাসের জলীয় দ্রবণকে আমরা বলবো সালফিউরিক অ্যাসিড। সালফার ট্রাইঅক্সাইড পানিতে দ্রবণীয়। আমরা 65% সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করে তার মধ্যে সালফার ট্রাইঅক্সাইড গ্যাসকে চালনা করে কি প্রস্তুত করি বলতো? সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করি। ওটাই সালফার ট্রাইঅক্সাইডের জলীয় দ্রবণ হয়। কন্ট্যাক্ট প্রসেস বা স্পর্শ প্রণালীতে সালফিউরিক অ্যাসিডকে আমরা এভাবে প্রস্তুত করি। চেম্বার প্রণালীতেও অনেকটা এভাবেই করা হয়। তাহলে কি উৎপন্ন হলো বলতো? সালফার ট্রাইঅক্সাইড। এই সালফার ট্রাইঅক্সাইড আর ওখানে কি হলো? সালফিউরিক অ্যাসিড। এই সালফিউরিক অ্যাসিড তখন একটু আয়নিত হয়, একবার লিখলে ভালো হতো, ওভাবে লিখি এই সালফিউরিক অ্যাসিডকে HOSO3H, Hটা প্লাস, এটা কি বলতো? মাইনাস। এই H প্লাস আর পানি তারা এখানে উৎপন্ন করবে H3O প্লাস, হাইড্রোনিয়াম আয়ন, সালফার ট্রাইঅক্সাইড, আর ওটা আসবে OSO3 কত বলতো? H মাইনাস। আবার বলি এই পানি এবং এখানকার H প্লাস তারাই উৎপন্ন করেছে কোনটা বলতো? H3O প্লাস হাইড্রোনিয়াম আয়ন। আর এই সালফার ট্রাইঅক্সাইড ওখানে OSO3H। সালফার ট্রাইঅক্সাইড হলো একটা বর্ধিত অষ্টকযুক্ত যৌগ। সালফারের বাইরে 6টি আর 3টি অক্সিজেনের প্রত্যেকের 2টো, তাহলে 3টি অক্সিজেনের কত? 6টি। তাহলে মোট ইলেকট্রন কত আছে? 12টি। কয়টা আছে? হিসাব করে দেখো 12টি। সালফারের নিজের থেকে 6টি, 3s এ 2টো, 3p-তে 4টা, তাহলে কয়টা হলো? 6টি হলো। সক্রিয় হয়ে তারা বেজোর হয়ে যায়, তখন 3s একটা, 3p-তে 3টা আর 3d-তে থেকে 2টো। মোট কয়টা হয় বলো তো? 6টি হয়। 3s একটা, 3p-তে 3টা আর 3d-তে কত বলো তো? 2টো হয়। জোরটা বেজোর হয়ে যায়। 3p এর একটা জোর বেজোর হয়, 3s এর একটা জোর বেজোর হয়। কোথায় যায়? 3d-তে। তখন s একটা, p-তে 3টা, d-তে কত বলো তো? 2টো। মোট কটা? 6টা। ওই 6টা আর 3টি অক্সিজেন প্রত্যেকের কটা করে বলো তো? 2টো করে, 3টি অক্সিজেনের 6টা। মোট কটা হলো বলো তো? 12টা। যারা অষ্টক করে আবার বেশি ইলেকট্রন করেছে তারা পরবর্তী অষ্টক করতে চায়, তার মানে তারা ইলেকট্রন গ্রহীতা, ইলেকট্রোফাইল এজেন্ট, কিন্তু পজিটিভ চার্জ না। তার একটা সুবিধা আছে। এবার সালফার ট্রাইঅক্সাইড বলে, স্যার আমার তো আর একটা অষ্টক করতে ইচ্ছা করে। আমি যে তুমি তো 12টা হয়েছে। বলে, স্যার 12টা ওইটাই তো সমস্যা, আমার ইলেকট্রনের দরকার। যে তুমি যাও বেঞ্জিনের ওখানে, তোমার একটা সুবিধা আছে, তুমি তো প্লাস না, বেঞ্জিনের কাছে ইলেকট্রন নিয়ে যাও, যাও পারবে তুমি। তো ওকে বললো যে আমি প্লাস না, প্লাস হলেও আর জায়গা দেবে না, কারণ ও মিথাইলমূলক প্লাস সমস্যা হয়েছে, তারপরে হ্যালোজেন X প্লাস সমস্যা হয়েছে, N2 প্লাস, ও আর প্লাস আলাকে কাউকে জায়গা দেবে না। তুমি আধার প্রশমিত হয়েছে, যাও গিয়ে বেঞ্জিনের কাছ থেকে ইলেকট্রনকে নেওয়ার ব্যবস্থা করো। দেখো কিভাবে করে বিক্রিয়া কৌশল। SO3 বেঞ্জিন মলার কাছে গিয়ে অনেকটা ভালোভাবেই বলেছে যে তোমার কাছে আমাকে একটু জায়গা দাও ভাই। আসলে তো আমি সালফিউরিক অ্যাসিড ছিলাম, কোনো কারণে আজকে আমার SO3 হতে হয়েছে, তুমি আমাকে একটু জায়গা দাও, আমি চলে যাবো। ও বলে যে ভাই জায়গা টাকা নেই, আর কিছু কোনো জায়গা টাকা নেই। বলে ভাই আছে, তুমি একটু জায়গা দাও, আমি চলে যাব। বলে ভাই এই জায়গা দিয়ে আমার বিপদ হয়েছে, আমাকেই চলে যেতে হয়। তখন হেসে বলে যে এই তো ভুল করেছে। বলে কেন? বলে ওদের কাছে তো ওই প্লাস প্লাস ছিল, ওই জিনিসটা ছিল পজিটিভ চার্জ। ওটা তুমি দেখোনি? ওই পজিটিভ চার্জ যার ভিতরে আছে তাকে জায়গা দিয়েছো কেন? আমার তো পজিটিভ চার্জ নেই, আমি দানা নিরপেক্ষ, দেখো তুমি। তখন ওর কাছে গিয়ে বলে একটু ধরে দেখো আমার কোথাও পজিটিভ চার্জ আছে কিনা। ও সত্যি দেখে যে পজিটিভ চার্জ নেই। বলে ভাই তুমি এখানে সাবধানে থেকো, বেঞ্জিন বলা ইলেকট্রন আছে, একটু সমস্যা, ওকে আমাদের সিকিউরিটি করে রাখতে হয়।
আমরা 6টা হাইড্রোজেনকে দেখে শুনে রাখি। তুমি কিন্তু ভিতরে লোপটোপ করে না, বলে আরে ভাই না, ও সব না, আমার তো পজিটিভ চার্জ নেই। তুমি আগে যাদের জায়গা দিয়েছো সবার কি আছে পজিটিভ চার্জ, তুমি ভুল করেছো, তুমি লোক চিনতে ভুল করেছো, কাকে জায়গা দিয়েছো, ওদের তো সব পজিটিভ চার্জ আছে, আর আমার তো পজিটিভ চার্জ নেই। এবার দেখো ওই SO3H সত্যিকার অর্থে বেঞ্জিন বলা এসে কি করলো বলো তো, এভাবে আসছে খুব ধীরে SO3, ধীরে 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 সে এসে কি করলো দেখো, একটু ধীরে 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 আস্তে আস্তে সে এক পর্যায়ে বেঞ্জিন বলে, যেহেতু তার জন্য সুবিধা আছে, প্লাস না, বেশ একটু গাম্ভীর্যের সাথেই সে এসেছে। কি করলো সে দেখো, হাইড্রোজেন ওখানে আসে এইভাবে, এভাবে দুর্বল করে দিয়ে নিজে তার ইলেকট্রনকে নিয়ে SO3 কি মাইনাস হয়ে গেল, এ কোনো যেন প্লাস, SO3 কি বলতো মাইনাস, আর বেঞ্জিন বলা হয়ে গেল কি বলতো প্লাস। কারণ তার তো বর্ধিত স্ট্রোক করা প্রয়োজন, তার তো আরো ইলেকট্রন গ্রহণ করা প্রয়োজন, তার মূল চরিত্র তো সে ইলেকট্রোফাইল এজেন্ট, সে তো ইলেকট্রন আকর্ষী কেন। এইবার কি করলো দেখো, ওই যে SO3H আছে সে তখন এগিয়ে এলো ওর আধানকে প্রশমিত করার জন্য, ওখানে SO3H গিয়ে সে SO3H এর সঙ্গে হাইড্রোনিয়াম আয়ন তার ইলেকট্রনকে ওখানে দান করে হাইড্রোজেন এভাবে দুর্বলভাবে থেকে যায়। SO3 ওখানে হাইড্রোনিয়াম আয়ন এসে তার প্রোটনকে এখানে দান করে ওর ওই প্লাসকে প্রশমিত করে নিজে পানি আকারে কি বলতো অপসারিত হয়ে যায়। আবার বলে হাইড্রোনিয়াম আয়ন তার H+ কে বা প্রোটনকে SO3 এর কাছে নিয়ে তার আধানকে প্রশমিত করে কিভাবে প্রোটন দান করে, হাইড্রোনিয়াম আয়ন তার প্রোটনকে দান করে SO3 কে আধান প্রশমিত করে নিজে পানি আকারে অপসারিত হয়ে যায়। তার মানে আমরা এখানেই দেখাতে পারতাম ওটা আসবে এইভাবে তৃতীয় বন্ধনীর মাধ্যমে দেখাতে পারতাম। এভাবে দেখো লাল দিলে বুঝতে তোমাদের সুবিধা হবে। আর চলে যাবে কে বলতো পানি H2, এই পানি এখান থেকে চলে গেল, তাহলে আমরা এটাকে আমরা কি করতে পারি বলতো মুছে দিতে পারি। ঠিক তো, সমস্যা কিন্তু চলে যায়নি। বেঞ্জিন বলে এখনো কি আছে বলতো প্লাস, কিন্তু SO3 হাইড্রোনিয়াম আয়ন থেকে প্রোটনকে নিয়ে আধান প্রশমিত করেছে। এই অবস্থায় OSO3H এখানে কে আছে বলতো SO3H সে এসে হাজির এবং খুব দ্রুত, খুব কি দ্রুত এই হাইড্রোজেন তার ইলেকট্রনকে দান করে H+ আকারে চলে যাবে। এই যাওয়ার কাজটা ত্বরান্বিত করে SO3H হাইড্রোজেন সালফেট মূলকটি, ওই কাজটিকে খুব দ্রুত করে বেঞ্জিন বলাকে আধান প্রশমিত করে হাইড্রোজেন তার ইলেকট্রনকে দান করে বেঞ্জিন বলা আধান প্রশমিত হয়ে গেল। ওই H+ আর হাইড্রোজেন সালফেট তারা উৎপন্ন করে H2SO4 সালফারিক অ্যাসিড। তাহলে উৎপন্ন হলো কি বলতো বেঞ্জিন সালফোনিক অ্যাসিড। কোন সালফারিক অ্যাসিড দিল, এখনো সালফারিক অ্যাসিড বিক্রিয়া অংশগ্রহণ করেছে, বিক্রিয়ার পরে আবার এখনো সালফারিক অ্যাসিড অপরিবর্তিত থেকে গিয়েছে। তাই আমি যদি এখানে 2 অণু সালফারিক অ্যাসিড দেওয়া হতো তাহলে এখনো বিক্রিয়া করেছে, আর এখনো সালফারিক অ্যাসিড বিক্রিয়ার পরে কি থেকে যায় বলতো অপরিবর্তিত থেকে যায়। ওই সালফারিক অ্যাসিড পানিকে শোষণ করে নেয়, ওই দিকে মনে হয় সে অনেকটা নিরোধকের মতো এই কাজ করেছে, অনেকটা কি বলতো, কিন্তু প্রকৃত অর্থে সে নিরোধক না। কারণ এখানে তো সালফারিক অ্যাসিড নিজেই বিক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। নাইট্রেশনে অনেকটা নিরোধকের মতো আচরণ করে, কিন্তু এখানে কিন্তু নিরোধক বলা যাবে না, কারণ সালফারিক অ্যাসিড নিজেই বিক্রিয়া অংশগ্রহণ করেছে এবং এখানে সে সক্রিয়কারী গ্রুপের মধ্যে সে নিজে একটা, বিক্রিয়কের মধ্যে নিজেই একটা, বিক্রিয়কের মধ্যে নিজেই একটা। তাহলে বুঝতে পেরেছ কি হলো বলতো বেঞ্জিন সালফোনিক অ্যাসিড। এই যে অবস্থাটা ছিল সে অবস্থাটার নামই হলো ট্রানজিশন অবস্থা। এখানে যেমন খুব ধীরে হয়েছিল, এখানে খুব দ্রুত হয়ে বেঞ্জিন সালফোনিক অ্যাসিড উৎপাদনটা শেষ হয়ে যায়। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছ সালফোনেশন কিভাবে সম্পূর্ণ হয়, এটি আমাদের বিক্রিয়ার কৌশল। তাহলে মোটামুটি জৈব রসায়নের
প্রাথমিকটা মোটামুটি হয়েছে, কিন্তু বাকি আছে এখন আমাদের SN1 SN2। আর তোমাদের এক বন্ধু কালকে টেলিফোন করে বলেছিল, স্যার কার্বন কিভাবে পজিটিভ আর কিভাবে নেগেটিভ হয় স্যার একটু দেখাবেন, আবার একটু কেন পজিটিভ হয় দেখাবো। গ্রিক নার বিকারক পড়াবো এই আলোচনার মধ্যেই। আর MgX সেখানে 8টা হয় নেগেটিভ, MgXটা পজিটিভ হয়। আর MgX সেখানে 8টা খেয়ে বলো তো, আর MgX অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, সেখানে MgX টোটাল অংশটা প্লাস আর 8টা কি বলো তো মাইনাস। এখানে 8টা কার্বো অ্যানায়ন হিসেবে আচরণ করে দেখাবো। এখানে গ্রিক নার বিকারক কেন্দ্রাকর্ষী বিকারক হয়। 8টা মাইনাস হওয়া মানে সে হবে এখন নিউক্লিওফাইল এজেন্ট। নিউক্লিওফাইল মানে কি কেন্দ্রাকর্ষী বিকারক। আলোচনা করব, ধৈর্য ধরো, টেলিফোন করে এত রিকোয়েস্ট করতে হবে না, নিজে থেকে আসছে নিজে থেকে দেখে দেব। আশা করি তোমরা নিশ্চয়ই পারবে। শুনো, মৃত্যু অবধারিত প্রত্যেকের। দেখো আমাদের স্যার চলে গেলেন, কত বড় একজন মহান ব্যক্তি। তার মেধা হিসাবে যেমন উন্নত, মানুষ হিসাবে সে আরো ভালো, অসম্ভব একজন ভালো মানুষকে আমরা হারিয়ে ফেলেছি। আমাদেরও মৃত্যু হবে, কিন্তু করোনায় মৃত্যু হোক এটা কেউ চায় না। সে মৃত্যু অনেক ভয়াবহ। মৃত্যুর পরের অবস্থা, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, দেখো না তোমরা ফেসবুকে কত করুণ দৃশ্য, যেটা বর্ণনা করা যায় না। কোনো মানবিক দিক ওখানে নেই, মনে যাওয়া পারে লাশের। তাহলে তোমরা অবশ্যই বাড়িতে থাকবে, আমি তোমাদের সঙ্গে আছি। আগামী শুক্রবারে আমরা কিভাবে পড়ব তার নতুন পরিকল্পনা তোমাদের কাছ থেকে ফিডব্যাক পাওয়া পরে, তারপরে আমি একটা প্রতিক্রিয়া পাই তোমাদের কাছ থেকে। তারপরে অবশ্যই কেমিস্ট্রি তো পড়বো, তারপর অন্য অন্য সাবজেক্টও তোমাদের সঙ্গে কথা দিয়েছি। সারা আসবে, দেখো এখন তো বাসা থেকে বের হওয়া যায় না অনেক জায়গাতে। মালিবাগ থেকে আসবেন স্যার, এটি আসতে পারেন না। তাহলে কালকেও বলেছি স্যার আসতে পারেন না। সবুজবাগ থেকে আসতে পারছেন না। বৌদ্ধ মন্দিরের পাশেই স্যারের বাসা, আসতে পারছেন না। তাহলে বুঝতে পারেন যে আসতে পারছেন না বিধায় সারা বছর আমি একদিন গিয়ে দেখবো, তারপরে স্যার করবো। আমি বলেছি মুখে মুখে এইভাবে করলে হবে, কিন্তু উনি প্রক্রিয়াটা বুঝতে পারেনি যে আমি কিভাবে একটা মোবাইল দিয়ে শুধুমাত্র এভাবে তোমাদের পড়াই। এটা মানে তোমরা বুঝতে পারবে না, এখানে কেউ নেই আর, একদম শুধু একটা মোবাইল দিয়ে তোমাদের পড়াচ্ছে। বুঝতে পেরেছো? দেখা যায় কিনা জানি না। দেখো, এই দেখো, একটা রুমের ভিতরে শুধু একটা মোবাইল দিয়ে আমরা এভাবে পড়িয়ে যাচ্ছি, দেখেছ? একদম একটা মোবাইল আর একমাত্র আমি, এই যেভাবে দেখেছ, এই যে পড়িয়ে এই যে আসছি, দেখেছ? তাহলে এটা স্যারকে বললাম, স্যার বললেন যে ঠিক আছে আমরা দেখব। এখন তোমরা একটু ধীরে স্থির হও। বন্ধ যেহেতু কবে খুলবে ঠিক নেই। সবাইকে শুভকামনা। আগামী শুক্রবারে তোমরা অবশ্যই ভালো কিছু ঘোষণা পাবে এবং সেটা বাস্তবায়িত হবে তারপর দিন থেকেই। সবাই ভালো থাকো। আগামীকাল আবার 11টার সময়, 11টা হলেই তো ভালো হয়। একটু ঘুম থেকে উঠেছ, লাইভ তোমাদের একটু ঘুমটা একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, উঠে ক্লাস আমার 11টার সাড়ে ক্লাস। আমি 11টায় চেষ্টা করবো, হয়তো মাঝে মাঝে 2-1 মিনিট এদিক ওদিক হয়। ভালো থেকো। সবার জন্য শুভকামনা, সবার জন্য প্রার্থনা, সকলেই ভালো থেকো। সারা পৃথিবীর মানুষের মুক্তি হোক, কাউকে যেন আমরা করোনার মাধ্যমে না হারাই। ভালো থেকো। আর অতি দ্রুত ভ্যাকসিন আবিষ্কার হোক। বিজ্ঞানীরা আমাদের এই অবদান রাখবেন, যেটা মানব সভ্যতার জন্য একটা অভাবনীয় আশীর্বাদ হয়ে আসবে ভ্যাকসিন আবিষ্কারটা। ভালো থেকো। থ্যাংক ইউ।